কলেজের টিচার হিসেবে আমি কর্মরত আছি দীর্ঘ 25 বছর ধরে। আজকে আমার কথা শুনতে পাচ্ছ সবাই? জি ভাই, কথা স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আজকে আমাদের যে পড়ার বিষয়টা এটা হচ্ছে সাইবার সিকিউরিটি। হ্যাঁ, সাইবার সিকিউরিটি আমাদের ডিজিটাল জীবনের নিরাপত্তা। তো আমরা যে আজকে যে পড়বো সাইবার সিকিউরিটি পড়তে গেলে আগে যেটা আমাকে জানতে হবে যে সাইবার সিকিউরিটি আসলে কি? তাহলে আমাদের সবার কি ইমেল অ্যাড্রেস আছে? তোমাদের সবার ইমেল অ্যাড্রেস আছে নিশ্চয়ই। Yes, sir. Yes, sir. No, sir. তোমরা কি Yes, sir. তোমরা Yes, কি sir. এটা Yes, sir. Yes, sir. তোমরা কি এটা নিজেরা 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 খুলেছিল না অন্য কেউ খুলে দিয়েছিল তোমাদের? আমি নিজে খুলেছি। স্যার আমি নিজেই খুলেছি। অন্যরা খুলে দিয়েছিল, আমি নিজে খুলেছি। বড়রা খুলে দিয়েছিল। তাহলে তোমরা তোমরা সবাই কি জানো যে একটা ইমেল অ্যাড্রেস কিভাবে ওপেন করতে হয়? স্যার Yes, আপনার sir. ভয়েস ঠিক করে শোনা যাচ্ছে না। Yes, sir. সাউন্ড অনেক কম আসছে। No, sir. Yes, sir. ওয়েট, আমি সাউন্ড তো শোনা যাওয়ার কথা, প্রবলেম তো হওয়ার কথা না। তো আমরা এটা ইয়ে করছিলাম, দেখো ভার্সন নাই কেন? না বাবা, আমার তো সব বাংলাতে, হ্যাঁ আমার বাংলাতেই করা আছে সব। দেখো সাইবার সিকিউরিটি হচ্ছে কি, যখন আমরা ইমেল অ্যাড্রেস ওপেন করেছিলাম আমরা একটা ইমেলের একটা পাসওয়ার্ড ইউজ করেছিলাম, তাই না? এই যে পাসওয়ার্ডটা কেন আমরা ইউজ করেছিলাম? স্যার যাতে আমাদের অ্যাকাউন্ট নিরাপদ থাকে, যাতে আমাদের নিজের অ্যাকাউন্ট, নিজের পার্সোনাল ইনফরমেশন নিরাপদ থাকে। নিরাপদ থাকে। এবং এই পাসওয়ার্ড দেওয়ার কতগুলো রুলস আছে, কিন্তু দেখবা যে একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, একটা স্মল লেটার দিতে হবে, কিছু স্পেশাল ক্যারেক্টার দিতে হয়, @ আশ্চর্যবোধক চিহ্ন, হ্যাশ, এরকম অ্যাম্পারসাইন, এরকম কিছু একটা স্পেশাল চিহ্ন দিতে হয়। তাহলে আমরা এইভাবে কি করি, পাসওয়ার্ডকে আমরা কি করি, স্ট্রং করি, যাতে অন্য কেউ খুব সহজেই আমার পাসওয়ার্ডটা ওপেন করে নিতে না পারে। তাহলে এইটাও হচ্ছে একটা সাইবার সিকিউরিটির মধ্যে পড়বে। তাহলে সাইবার নিরাপত্তা হলো কম্পিউটার, মোবাইল। পাসওয়ার্ড থাকে। আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। সব স্যার সবচেয়ে স্ট্রংগেস্ট সাইবার নিরাপত্তা হলো কম্পিউটার, মোবাইল ও স্ট্রংগেস্ট পাসওয়ার্ডের কোনো লিমিট নাই। অনেকে দেখবা যে 20টা 25টা ক্যারেক্টার দিয়েও একটা পাসওয়ার্ড দেয়, ঠিক আছে? এর মধ্যে সবকিছু থাকতে হবে, তোমার ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে, হ্যাঁ, এবং 8টার কম ওয়ার্ড তুমি ইউজ করতে পারবা না, এরকম অনেক জায়গায় বাইন্ডিংস থাকে। তাহলে সাইবার নিরাপত্তা হলো কম্পিউটার, মোবাইল ও অনলাইন অ্যাকাউন্টকে খারাপ মানুষের আক্রমণ থেকে রক্ষা করা। এটি আমাদের ব্যক্তিগত তথ্য চুরি হওয়া বা ভাইরাস ঢোকার হাত থেকে বাঁচায়। তাহলে মনে করো তুমি কাউকে একটা ইমেল করেছো, একটা মনে করো তোমার অফিসিয়াল একটা জরুরি ডকুমেন্ট আছে ওইখানে, তাহলে অন্য কেউ যদি তোমার এই জরুরি ডকুমেন্টটা দেখে ফেলে তাহলে হয়তো তোমার বিশাল ক্ষতি হয়ে যেতে পারে, তাই না? যেমন ধরো কোনো জায়গায় কেউ টেন্ডার ড্রপ করলো, তাহলে টেন্ডার ড্রপ করলে আমি কত টাকার করলাম এটা দেখে কেউ আমার থেকে কম টাকা দিয়ে টেন্ডার ড্রপ করে সেই টেন্ডারটা নিয়ে নিতে পারে, তাই না? তাহলে আমার ইমেলটাকেও আমাকে সিকিউর রাখতে হবে। তাহলে তথ্য নিরাপদ রাখা মানে কি হচ্ছে, ধরো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বা জাতীয় পরিচয়পত্রের তথ্য চুরি হতে পারে। ভাইরাস থেকে বাঁচাইতে 1917 সালে ওয়ান ক্রাই র্যানসমওয়্যার বিশ্বজুড়ে হাসপাতাল এবং অফিসের কম্পিউটার লক করে দিয়েছিল প্রতারণা চেনার জন্য। যেমন ধরো অনেক সময় তোমার কাছে ইমেল আসে, আপনি এত ডলারের লটারি জিতেছেন, এখানে একটা ক্লিক করেন, তাই না? এরকম আসে না? ক্লিক করার অর্থই হচ্ছে তোমার যে পার্সোনাল ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো তারা এটার মাধ্যমে নিয়ে নিতে পারে, ঠিক আছে? তাহলে বলছে যে সাইবার নিরাপত্তার যে ধারণা, বলছে বর্তমান বিশ্বে তথ্য প্রযুক্তি আমাদের জীবন থেকে শুরু করে রাষ্ট্রের পরিচালনা বা নিরাপত্তা, ওয়ালাইকুম সালাম, প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জীবনের যে কোনো ক্ষেত্রকে আরো সুন্দর, সহজ ও আরো দক্ষভাবে পরিচালনা করতে হলে আমাদের তথ্য প্রযুক্তির সাহায্য নিতে হবে। তাহলে তথ্য প্রযুক্তি নেটওয়ার্কের কারণে এখন কেউ আলাদা নয়,
একই অর্থে সবার সাথে যুক্ত বিভিন্ন ডিভাইসের মাধ্যমে। এটিকে একটি অসাধারণ ব্যাপার, অন্যদিকে এটি দিয়ে নতুন এক ধরনের ঝুঁকি তৈরি করেছে। তথ্য যোগাযোগ প্রযুক্তি নেটওয়ার্কের দিয়ে যেহেতু আমরা সবাই সবার সাথে যুক্ত, তাই কিছু অসাধু মানুষ এই নেটওয়ার্কের ভেতর দিয়ে যেখানে তার যাবার কথা নয় সেখানে যাওয়ার চেষ্টা করে। সে তথ্যগুলোর কারণে গোপন রাখা হয়েছে সেগুলো দেখার চেষ্টা করে। যারা নেটওয়ার্ক তৈরি করেছেন তারা সব সময় চেষ্টা করেন যেন সেটা করতে না পারে। প্রত্যেকটা কম্পিউটার বা নেটওয়ার্কের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা থাকে, কেউ সেই নিরাপত্তার দেওয়াল ভেঙে ঢুকতে পারে না। তাহলে মনে করো যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, তোমার কিছু ছবি আছে, এই ছবিগুলো কিন্তু তুমি পাবলিক করে দিতে পারো। পাবলিক করে দিলে তোমার এই ছবিগুলো যে কেউ দেখতে পাবে, তাই না? আবার কিছু ছবি আছে দেখবা যে তোমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তারাই দেখতে পাবে। আবার কিছু ছবি আছে তুমি যদি এটাও না চাও যে হ্যাঁ না আমি ছাড়া আর কেউ দেখতে পাবে না, এরকম 3টা অপশন আছে, তাই না? এখন যদি তুমি এরকম কিছু ছবি দিতে চাও যে ছবি তুমি ছাড়া আর কেউ দেখতে পারবে না, সেটা যদি পাবলিক হয়ে যায়, সবাই দেখে ফেলে, তাহলে হয়তো তোমার কোনো প্রবলেম হইতে পারে। ঠিক আছে? তাহলে এই রকম যে এই যে আমরা যাতে অন্য কেউ দেখতে না পারে, এটাকে আমরা বলি হচ্ছে কি সাইবার সিকিউরিটি। তাহলে উদাহরণস্বরূপ 2023 সালে বাংলাদেশে প্রায় 30% মানুষ ফিশিং ইমেল এর শিকার হয়েছেন। বাস্তব টিপস: শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন। যেমন ধরো এরকম, এই যে দেখো ক্যাপিটাল লেটার আছে, এই যে স্পেশাল ক্যারেক্টার আছে, স্মল লেটার আছে এবং নাম্বারও আছে, দেখো। তাহলে এবং 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা চালু রাখুন। 2 স্তরের নিরাপত্তা ব্যবস্থা বলতে বুঝো এটা কি? 2 ফ্যাক্টর সিকিউরিটি। এটা জানো কি এটা? ধরো তোমার ইমেলটা তোমার Yes, sir. ভেরিফিকেশন। ওপেন Yes, sir. আছে, তুমি বাইরে গেছো, অন্য একটা কোনো কম্পিউটারে যদি ওপেন করো, দেখবা তোমার মোবাইলে একটা আসে, ওয়ান টাইম পাসওয়ার্ড, ওটিপি আসে। ওই ওটিপি নাম্বারটা দেওয়ার পরে তোমাকে আইডেন্টিফাই করতে হয়, হ্যাঁ এটা আমি। তারপরে তোমার ওই কম্পিউটারে ইমেলটা ওপেন হয়। এটাকে বলে হচ্ছে তার থেকে রক্ষা করা। যেমন ধরো আপনার জিমেল পাসওয়ার্ড চুরি করে, তবে আপনার ব্যক্তিগত ইমেল পড়তে পারবে। তাহলে কি করতে হবে? পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করুন, যেমন লাস্ট পাসওয়ার্ড, হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের সফটওয়্যার। এগুলা দিয়ে তুমি পাসওয়ার্ড গুলোকে কি করতে পারবা? পাসওয়ার্ড গুলোকে সিকিউর করতে পারবা। তাহলে এখন দেখো, যদি এরকম হয়, তুমি কি শুনেছো এরকম তোমাদের বাসায় কারো কাছে ফোন আসছে যে আপনি একটা লটারিতে গাড়ি জিতেছেন, আপনি 10,000 টাকা পাঠান, তারপরে আপনাকে আমরা গাড়িটা দিব। ঠিক আছে? নো স্যার, বাট একটা জব অ্যাপ্লিকেশনের মতো এরকম একটা আসছিল, এরকম করে কিন্তু জবের মতো, জব অফারিং এর মতো এসেছিল। নট অথবা মনে করো বিকাশ থেকে ফোন দেয়, বিকাশ থেকে ফোন দিয়ে বলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, আপনার মোবাইলে একটা পাসওয়ার্ড যাবে, এই পাসওয়ার্ডটা আমাকে দেন। দিলে পরে তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে সব টাকা চুরি করে নিয়ে চলে গেল। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে সাইবার ক্রাইম আর কি। তাহলে এরপরে যে আমার কেন সাইবার নিরাপত্তা দরকার? তথ্য নিরাপদ রাখার জন্য, ভাইরাস থেকে বাঁচতে এবং প্রতারণা বা ভুয়া মেসেজ চেনার জন্য। তাহলে এই যে ভাইরাসটা কি? ভাইরাসটা কারা তৈরি করে জানো? কম্পিউটার ভাইরাস কারা তৈরি করে? হ্যাকাররা। ভাইরাস আমি ওদের থেকে রক্ষা পাওয়ার উপায় কি? অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, তাই না? তাহলে অ্যান্টিভাইরাস, ওই যারা ভাইরাস তৈরি করে তারাই কিন্তু অ্যান্টিভাইরাস তৈরি করে। এই অ্যান্টিভাইরাস তৈরি করে এটা করে কি, এটা আবার টাকা দিয়ে বিক্রি করে এবং টাকা ইনকাম করে এরা। ঠিক আছে? তাহলে এই যে আমরা কম্পিউটার ভাইরাসের করছি, সাইবার নিরাপত্তা হচ্ছে কি? অপরিচিতদের থেকে সাবধান থাকা, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা, ভাইরাস থেকে রক্ষা করা এবং গোপনীয়তা রক্ষা করা। এটা হচ্ছে সাইবার নিরাপত্তার কাজ। তাহলে বলছে যে তাহলে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে কি? ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, নাম, ঠিকানা, ছবি, হ্যাঁ, অপরিচিতদের থেকে রক্ষা করা। কম্পিউটারে ভাইরাসের ফুল ফর্ম জানো তোমরা? No, sir. ভাইরাস No, sir. ভাইরাসের
ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। কি বললাম বলো? ভাইরাস ভাইটাল ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস Vital আন্ডার সিজ। information resource under sea. VITAL ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস হবে RESOURCES রিসোর্সেস আন্ডার Vital information resources under siege. এটা হচ্ছে আন্ডার সিজ। তাহলে এই যে ভাইটাল, এটা হচ্ছে ভাইরাসের ফুল ফর্ম, VIRUS। ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে কি এইটা, ভাইটাল ইনফরমেশন রিসোর্সেস আন্ডার সিজ। এটা হচ্ছে কি ভাইরাসের ফুল ফর্ম। বুঝতে পেরেছো কথা? তাহলে এই যে আমরা ভাইরাস গুলো যে করব, তাহলে বলছে যে আমাদের কম্পিউটার বা মোবাইলে কখনো কখনো ক্ষতিকারক প্রোগ্রাম ঢুকে যেতে পারে, যাকে আমরা ভাইরাস বলি। সাইবার সিকিউরিটি এই ভাইরাসগুলো থেকে আমাদের ডিভাইসকে রক্ষা করে। তাহলে নিরাপদ ওয়েবসাইট ব্যবহার করা। অনেক সময় কোনো ওয়েবসাইট যখন আমরা ভিজিট করতে যাই, তখন দেখবা যে একটা ইনফরমেশন দেয় যে এই ওয়েবসাইটটা ভিজিট করা তোমার জন্য কি, তোমার কম্পিউটারের জন্য ক্ষতিকর হয়ে যেতে পারে। তাহলে আমরা সেই সমস্ত ওয়েবসাইট গুলো কি করবো না, আমরা ভিজিট করব না। তাহলে সাইবার সিকিউরিটি আমাদেরকে জানায় কোন ওয়েবসাইট নিরাপদ এবং কোনটি নয়। এতে আমাদের নিরাপদে ইন্টারনেট ব্রাউজ করতে পারি। অপরিচিতদের থেকে সাবধান থাকা। বলছে যে আমাদের কম্পিউটার শেখানো হয় কিভাবে অপরিচিত মেসেজ বা লিঙ্ক থেকে সাবধান থাকতে হয়, কারণ তারা আমাদের ক্ষতি করতে পারে। তাহলে সাইবার সিকিউরিটি মানে হলো আমরা যেন অনলাইনে সুরক্ষিত থাকি এবং কোনো ক্ষতিকর জিনিস থেকে রক্ষা পাই। তাহলে এই যে এর পরে দেখো সাইবার অপরাধ কি বলছে, যে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে যেসব অপরাধ সংঘটিত হয় তাকে সাইবার অপরাধ বলে। তথ্য প্রযুক্তি এবং ইন্টারনেটের কারণে আমরা যেমন নিত্য নতুন সুযোগ সুবিধা পাচ্ছি, তেমনি অপরাধীরা ইন্টারনেট ব্যবহার করে সাইবার অপরাধ করার নিত্য নতুন পথ আবিষ্কার করছে। ইন্টারনেটের সুযোগ সুবিধা স্বতন্ত্রভাবে গ্রহণ করতে না পারলে মানুষ প্রতিনিয়ত এই ধরনের সাইবার অপরাধে আক্রান্ত হবে। স্পাম বা ইমেল। তাহলে স্পাম কি হলো? বলছে যে স্পাম হলো অপ্রয়োজনীয় বা ক্ষতিকর উদ্দেশ্যমূলক এবং আপত্তিকর ইমেল, এটাকে বলা হচ্ছে স্পাম। প্রতারণা, ভুল পরিচয়, ভুল তথ্য দিয়ে সাধারণ ব্যবহারকারীর কাছে নানাভাবে যোগাযোগ করা বা নানাভাবে প্রতারিত করা। আপত্তিকর তথ্য, মনে করো তুমি একটা কাজ করো নাই, কিন্তু তোমাকে বলছে যে অসৎ উদ্দেশ্যে, শত্রুতাবশত, রাজনৈতিক উদ্দেশ্যে, ধর্মীয় সংঘাত ছড়াতে অজ্ঞাত পরিচিত ব্যক্তিরা মিথ্যা বা আপত্তিকর তথ্য প্রকাশ করে। তারপরে হুমকি প্রদর্শন, তাহলে ইমেল করে বা কোনো সামাজিক যোগাযোগ সাইট ব্যবহার করে কাউকে অযথা জ্বালাতন বা হুমকি প্রদর্শন করা। আর সাইবার যুদ্ধ হচ্ছে একটি দল বা গোষ্ঠী, এমনকি একটি দেশ নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল, গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে এক ধরনের সাইবার যুদ্ধ ঘোষণা করতে পারে। ভিন্ন আদর্শ বা রাজনৈতিক দলের বিরুদ্ধে এ ধরনের ঘটনা প্রায়ই হচ্ছে। ঠিক আছে, এগুলাকে বলা হচ্ছে কি সাইবার যুদ্ধ। তাহলে এই সাইবার যুদ্ধর পরে এরপরে আছে দেখো মালওয়্যার। তাহলে মালওয়্যার হচ্ছে কি ক্ষতিকর সফটওয়্যার যা ডিভাইস নষ্ট করতে পারে, যেমন ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান, র্যানসমওয়্যার। তাহলে মালওয়্যার থেকে রক্ষা পাওয়ার উপায় কি? অ্যান্টিভাইরাস ব্যবহার করতে হবে, এটি মালওয়্যার শনাক্ত করে এবং মুছে ফেলে। সফটওয়্যার আপডেট রাখুন, আপডেটে নিরাপত্তা ঠিক থাকে। ফাইল খুলবেন না। মনে করো তুমি একটা মেল কে পাঠিয়েছে তুমি জানো না, অনেক সময় আছে কি এখান থেকে ফিশিং করে, মানে ওই মেলটা তুমি ওপেন করলেই তোমার কম্পিউটারের ইনফরমেশন তারা নিয়ে নিতে পারবে। তাহলে অপরিচিত কোনো ইমেল তুমি ওপেন করতে পারবে না। ওপেন করলে পরে সেটা তোমার কম্পিউটারের, সেটা কি বলছে যে মালওয়্যার হলো এমন একটি ক্ষতিকর সফটওয়্যার যা কম্পিউটার বা মোবাইল ডিভাইসে প্রবেশ করে এবং ক্ষতি করে। এটি সাধারণত কোনো ক্ষতিকর উদ্দেশ্য নিয়ে তৈরি করা হয় এবং ব্যবহারকারীর অজান্তেই কি করে সিস্টেমে প্রবেশ করে। মালওয়্যার বিভিন্ন ধরনের হতে পারে এবং এর মাধ্যমে তথ্য চুরি, সিস্টেম নষ্ট করা বা ডিভাইসে ক্ষতিকর পরিবর্তন আনা যায়। তাহলে ভাইরাস তো আমরা জানি, ভাইরাসের কথা বললাম। ওয়ার্ম কি? এটি ভাইরাসের মতো, কিন্তু এরা আরো দ্রুত ছড়িয়ে পড়ে। ওয়ার্ম সাধারণত নেটওয়ার্কের মাধ্যমে ছড়ায় এবং এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে পৌঁছাতে পারে। তোমরা কি পেন ড্রাইভ ইউজ করেছো? অনেক সময় পেন ড্রাইভের মধ্যে ভাইরাস থাকলে তোমার যে কম্পিউটারে ভাইরাস নেই ওই কম্পিউটারেও ভাইরাস চলে আসে না?
এগুলোকে বলা হচ্ছে কি, এগুলোকে বলা হচ্ছে Yes. worm। Yes, sir. Yes, sir. তারপরে ট্রোজান হর্স, এটা হচ্ছে কি, এটা একটি প্রোগ্রাম যা প্রথমে ভালো বা নিরাপদ বলে মনে হয়, কিন্তু ভিতরে ক্ষতিকর কোড থাকে যা সিস্টেমে প্রবেশ করে ক্ষতি করতে পারে। আর স্পাইওয়্যার হচ্ছে এটি এমন এক ধরনের সফটওয়্যার যা আপনার অনুমতি ছাড়াই আপনার গোপন তথ্য যেমন পাসওয়ার্ড, ব্রাউজিং ইতিহাস বা অন্যান্য ব্যক্তিগত ডাটা গ্রহণ করতে পারে। আর রানসামওয়্যার হচ্ছে কি, এটি এক ধরনের মালওয়্যার যা আপনার ফাইল বা ডাটাকে লক করে রাখে এবং পুনরুদ্ধারের জন্য টাকা দাবি করে। এটা সাধারণত আপনার ফাইল বা ডেটাকে এনক্রিপ্ট করে রাখে এবং পরে অর্থ দাবি করে। রানসামওয়্যার এমন একটি চোরের মতো যে আপনার খাতা লক করে রাখে এবং চকলেট চায় সেটা ফেরত দিতে। এই যে এখানে একটা কথা আছে এনক্রিপ্ট করা, এটা বুঝো এনক্রিপ্ট করাটা কি? No, sir. তোমরা এনক্রিপ্ট করা বুঝবে না। দেখো, আমি No, একটা sir. জাস্ট একটা ওয়ার্ড লেখি, একটা ওয়ার্ড বলো, যে কোনো একটা ওয়ার্ড। মনে করো আমি কাউকে একটা এসএমএস করলাম, এসএমএস এর মধ্যে বিড়াল। লেখা আছে মনে করো DHA। আমরা কি লিখেছি এটা বলো তো? Dhaka. ডাকনা। Dhaka. তাহলে ঢাকার পরিবর্তে যদি আমি এই ডি এর পরিবর্তে আমরা জি লিখতাম, এই এটার পরিবর্তে কে লিখতাম, এর পরিবর্তে আমরা কি লিখতাম, এর পরিবর্তে ডি লিখতাম, এটার পরিবর্তে লিখতাম এন, আর এর পরিবর্তে লিখতাম ডি, তাহলে আমি এইখানে কি লিখেছি এটা কি কেউ বলতে পারো কি? এটা কিন্তু ঢাকা নাই। আর ঢাকা কি আছে? তাহলে এই যে ঢাকা আমি লিখলাম, এই লেখাটাকে বলে হচ্ছে প্লেন টেক্সট। কি বলে এটাকে? প্লেন টেক্সট, ঠিক আছে? আর এইটাকে বলে হচ্ছে এনক্রিপ্টেড টেক্সট। কি বলে এটাকে? এনক্রিপ্টেড, NCRYPTED, এনক্রিপ্টেড টেক্সট। তাহলে এই যে প্লেন টেক্সট থেকে আমরা এনক্রিপ্টেড টেক্সটে চেঞ্জ করলাম না, তাহলে আমরা আসলে কি করেছি? যে কোনো একটা লেটারকে অন্য কোনো একটা লেটার দিয়ে চেঞ্জ করে ফেলেছি। তাহলে আমি এটা কিভাবে চেঞ্জ করেছি এটা যদি তোমাকে না বলে দেই, তাহলে কি তুমি আবার এই ঢাকাতে ফিরে আসতে পারবা? এখান থেকে মনে করো আবার ঢাকাতে আমি চলে আসলাম, DHAK। তাহলে আমরা এটা কিভাবে আসবো? আমরা এইটা কিভাবে চেঞ্জ করেছি এটা যদি তোমাকে না বলে দেই, তাহলে তুমি এখান থেকে আর ঢাকাতে ফিরে আসতে পারবে না। তাহলে এটা আবার কি হয়ে যাবে? এটা আবার হয়ে যাবে প্লেন টেক্সট। কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে প্লেন টেক্সট হয়ে যাবে। তাহলে এই যে প্লেন টেক্সট থেকে সাইফার টেক্সটে যে চেঞ্জ করছি, এটাকে বলা হচ্ছে এনক্রিপ্ট করা। এটা আসলে আমরা কেমনে করেছি দেখো, প্রত্যেকটা লেটারকে কি করেছি, তারপরে মাঝখানে দুইটা লেটারের পরে লেটার দিয়ে চেঞ্জ করে দিয়েছি। দেখো ডি ছিল, এটা আমরা কি করছি, এটা ই ছিল, এটা কত ছিল EF, এটা হয়ে গেছে কত জি। এটা GH, ই ছিল IJ, এরপরে কি হয়ে গেছে কে। এ ছিল BC, তারপর কত হয়ে গেছে DK, LM, তারপরটা কি হয়েছে N, এখানে কত ছিল BCD। এখন কি তোমরা সবাই বুঝে গেছো না কি করে আমি চেঞ্জ করেছি? Yes, sir. আমি আসলে কি করেছি দেখো, আমি আসলে করেছি ABC, তারপরে মনে করো XYZ। এ কে আমরা চেঞ্জ করেছি ডি দিয়ে, আমরা বি কে চেঞ্জ করেছি কি দিয়ে, বি কে চেঞ্জ করেছি ই দিয়ে, সি কে চেঞ্জ করেছি এফ দিয়ে। সেরকম করে এক্স কে চেঞ্জ করেছি এ দিয়ে, ওয়াই কে চেঞ্জ করেছি বি দিয়ে, আর জেড কে চেঞ্জ করেছি কি সি দিয়ে। তাহলে মূল ডাটাকে অন্য একটা কোনো ডাটা দিয়ে রিপ্লেস করে দেওয়াটাকে বলে হচ্ছে কি এনক্রিপ্ট করা। তাহলে ডাটাকে কিসের জন্য আমরা এনক্রিপ্ট করি? আনঅথরাইজ কেউ যদি আমার ডাটাটা দেখে ফেলে বুঝতে না পারে আমি আসলে কি ডাটাটা পাঠিয়েছি, এই জন্য কি করতে হয়, ডাটাকে এনক্রিপ্ট করতে হয়। বুঝতে পেরেছো কথা? এই যে এনক্রিপ্ট, এই এনক্রিপ্ট কথাটার জন্য আমি এতক্ষণই বললাম। বুঝতে পেরেছো কথা? তাহলে কি ডাটাকে এনক্রিপ্ট করতে হয় কিসের জন্য? ডাটাকে সিকিউর Yes, রাখার sir. জন্য। Yes, sir. ডাটাকে সিকিউর Yes, রাখার sir. জন্য। তারপরে এই যে আমরা মালওয়্যার থেকে সুরক্ষার জন্য অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইউজ করব, সফটওয়্যার আপডেট করব, অজানা লিঙ্ক বা ফাইল থেকে সতর্ক থাকবো। এগুলো হচ্ছে আমার মালওয়্যার থেকে কি সেভ করার উপায়। তাহলে এখানে বলতে দেখো মালওয়্যারের উদাহরণ কি, ট্রোজান হর্স, র্যানসামওয়্যার। তাহলে বাস্তব ঘটনা হচ্ছে 1921 সালে কলোনিয়াল
পাইপলাইন র্যানসামওয়্যার আক্রমণ, যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায়। আর প্রতিরোধ হচ্ছে কি অ্যান্টিভাইরাস ইউজ করতে হবে, সফটওয়্যার আপডেট রাখতে হবে, অজানা লিঙ্ক এড়াইতে হবে। এরপরে হচ্ছে সাইবার অপরাধ থেকে বাঁচার উপায় হচ্ছে শক্তিশালী পাসওয়ার্ড ইউজ করব আমরা, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ করব, তারপর হচ্ছে কি সফটওয়্যার আপডেট রাখবো, ফিশিং মেল থেকে সতর্ক থাকবো, ব্যক্তিগত তথ্য শেয়ার করব না, সুরক্ষিত নেটওয়ার্ক ব্যবহার করব, রক্ষণাবেক্ষণ করব, ডাটা ব্যাকআপ করব এবং শিক্ষা এবং সচেতনতা কি করব বাড়াবো। তাহলে দেখো এই যে এখানে একটা কথা বলেছে হচ্ছে ডাটা ব্যাকআপ। ডাটা ব্যাকআপ মানে বুঝো, মনে করো তোমার কম্পিউটারে Yes, কিছু sir. ইনফরমেশন আছে, Yes, sir. কোনো কারণে তোমার 6, কম্পিউটার নষ্ট 7. হয়ে গেল, কোনো কারণে তোমার কম্পিউটার নষ্ট হয়ে গেল বা তোমার মোবাইল চুরি হয়ে গেল ধরো কারো, তাহলে মোবাইলের মধ্যে অনেক ছবি থাকে না, এই ছবিগুলো কি তুমি আর পাবা? এই ছবিগুলো তখন কি করতে হয়, কিছুদিন পর No, পর sir. অন্য কোনো ডিভাইসে কি করে রাখতে হয়, স্টোর করে Sir, রাখতে আমার হয়। এটাকে বলা হচ্ছে মোবাইল চুরি হয়ে গেছে। বাবার মোবাইল চুরি হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে স্যার, ডাটা আমার ব্যাকআপ। বাবার মোবাইল চুরি হয়েছে। ঠিক আছে, তাহলে এখন দেখো এখানে একটা ইয়ে আছে, নিচের কোনটি ম্যালওয়্যার থেকে সুরক্ষা পাওয়ার সঠিক উপায়, কে বলতে পারবে এটা? অ্যান্টিভাইরাস ব্যবহার করা। অ্যান্টিভাইরাস ব্যবহার করা। জি, অ্যান্টিভাইরাস ব্যবহার করা। অ্যান্টিভাইরাস ব্যবহার করা। এই দেখো এটার উত্তর হচ্ছে অ্যান্টিভাইরাস ব্যবহার করা। তাহলে এইখানে দুইটা কোশ্চিন আছে, দেখো তো সাইবার সিকিউরিটি বলতে আমরা কি বুঝি? স্যার, তথ্য সিস্টেম অনুমতি প্রবেশ আর নিচের পাসওয়ার্ড দেওয়া আছে, একটা পাসওয়ার্ড দেওয়া আছে, এর মধ্যে শক্তিশালী পাসওয়ার্ড কোনটা? তাহলে দেখো ঠিক আছে, এর উত্তর কি ঠিক আছে? এখানে দেখো এই যে এইটার উত্তর কি হবে, এইটার উত্তর হবে হচ্ছে, এটার উত্তর হচ্ছে কত, এটার উত্তর হচ্ছে খ, এটার উত্তর হচ্ছে খ, আর এটার উত্তর কি, এটার উত্তর হচ্ছে কি ঘ। এই দুইটা হচ্ছে কি এটার উত্তর, তাই না? এই যে এই দুইটা হচ্ছে কি উত্তর, ঠিক আছে। এখন এই যে আমরা এইখানে যদি যাই, তাহলে বলছে যে দেখো ফিশিং আক্রমণের মূল উদ্দেশ্য কি? ফিশিং আক্রমণের মূল উদ্দেশ্য কি? কম্পিউটার ভাইরাস চুরি করা। তাহলে 4 নম্বরে কি হবে, অ্যান্টিভাইরাস সফটওয়্যার কেন ব্যবহার করা হয়? ইন্টারনেট চালানো নিচের কোনটি সাইবার অপরাধের উদ্দেশ্য? এখানে অ্যান্সার গুলো ঠিক আছে কিনা, এটার অ্যান্সার হচ্ছে কি হবে, এটার অ্যান্সার হবে কি ব্যক্তিগত তথ্য চুরি করা, এখানে হবে কি ক্ষতিকর সফটওয়্যার শনাক্ত করা, আর এখানে হবে কি এখানে হবে হচ্ছে কি হ্যাকিং। এই তিনটা হচ্ছে কি এর উত্তর, ঠিক আছে? তাহলে তোমরা পারো তো সব দেখছি। তাহলে এখন এই সাইবার বুলিং কাকে বলে? অনলাইনে কাউকে অপমান করা, মিথ্যা গুজব ছড়ানো, কারো ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেওয়া, ভয় দেখানো বা হুমকি দেওয়া, এগুলোকে বলা হচ্ছে কি সাইবার বুলিং। তাহলে সাইবার বুলিং হলে কি করতে হবে, অপমানজনক মেসেজের উত্তর দিবে না, প্রমাণ হিসাবে স্ক্রিনশট রেখে দিতে হবে এবং অভিভাবক বা শিক্ষকের সাথে বিষয়টা শেয়ার করতে হবে, প্রয়োজনে আইনি সাহায্য নেওয়া যেতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে কি সাইবার বুলিং। তাহলে এই যে সাইবার বুলিং, তাহলে বলছে যে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা গুজব ছড়ানো বা কারো ছবি অনুমতি ছাড়া শেয়ার করা। মনে করো তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো, পাবলিক কোনো অনুষ্ঠানে গেছো, ওখানে মনে করো যে তোমার সাথে আমার ছবি আছে, তুমি কিন্তু এই ছবিটা আমার পারমিশন ছাড়া ফেসবুকে শেয়ার করতে পারবে না। আমরা কিন্তু কিছু বলি না নর্মালি, তাই না? কিন্তু এটা কিন্তু করা যাবে না। তুমি তোমার পার্সোনাল ছবি দাও, তোমার ফ্যামিলির ছবি দাও, কিন্তু তুমি আমার সাথে একটা ছবি আছে বা অন্য কারো একটা সাথে তোমার ছবি আছে, এটা সরি, এটা দিতে হলে তোমাকে কি নিতে হবে, তার পারমিশন নিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে এগুলো এবার সাইবার বুলিং এ হচ্ছে কি দেখো, এই যে হুমকি দেওয়া, ইমেল বা মেসেজের সাহায্যে হেনস্থা করা, ব্যক্তিগত তথ্য প্রকাশ করা, মিথ্যা গুজব ছড়ানো, অপমানজনক বা আক্রমণাত্মক বক্তব্য করা, ঠিক আছে?
তারপরে এই যে সাইবার বুলিং এর প্রভাব কি হয়, বলছে যে সাইবার বুলিং এর একটি গুরুত্বতম সমস্যা হচ্ছে এর কারণে মানসিক বা আবেগীয় ভাবে মানুষকে আঘাত করতে পারে। এর ফলে কি বলে শিকার ব্যক্তি স্ট্রেস, উদ্বেগ, হতাশা, এমনকি আত্মহত্যার মতো চিন্তা করতে পারে। যেহেতু সাইবার বুলিং অনলাইনে ঘটে, এর ফলে শিকার ব্যক্তির ব্যক্তি জীবন, পারিবারিক বা সামাজিক জীবনে অত্যন্ত প্রভাব পড়তে পারে। তাই নিরাপত্তা ও গোপনীয়তা বিপদে পড়তে পারে। তাহলে কি করতে হবে? কোনো উত্তর দেওয়া যাবে না, স্ক্রিনশট নিতে হবে, বড়দের সাহায্য নিতে হবে, এমনকি কি করতে পারো তুমি আইনি সহায়তাও নিতে পারো। তাহলে এই যে সাইবার বুলিং থেকে রক্ষা পেতে কিছু পরামর্শ হচ্ছে, অনলাইনে আপনার প্রাইভেসি সেটিংস পরীক্ষা করুন এবং অচেনা মানুষের সাথে বেশি যোগাযোগ না করা। আর অনলাইন আচরণে কি সতর্ক থাকা। ঠিক আছে, তাহলে অনলাইন আচরণে সতর্ক থাকার কিছু পরামর্শ কি? বিনয়ী ভাষা ব্যবহার করা, নিজের ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, তারপর কি আছে অপরিচিতদের থেকে সাবধান থাকা, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য শেয়ার না করা। মনে করো তুমি একটা খবর শুনলা, তুমি এই খবরটা শিওর না যে এরকম হয়েছে কি হয় নাই, তুমি অনলাইনে এই খবরটা কি করতে পারবা না, এটা পোস্ট করতে পারবা না তুমি যতক্ষণ পর্যন্ত না কনফার্ম হচ্ছ। আমরা অনেক সময় এরকম একটা তথ্য দিয়ে দেই না, যে আমি তোমার কাছে শুনলাম যে ধরো বাংলাদেশ আজকে কি বলে ইন্ডিয়ার সাথে খেলায়, ক্রিকেট খেলায় জিতে গেছে। তুমি আমার কথা শুনে এটা তুমি পোস্ট করে দিলা, তারপর দেখা গেল যে আসলে কোনো খেলাই হয় নাই। ঠিক আছে, এরকম কোনো তথ্য তুমি কি করতে পারবা না, শেয়ার করতে পারবা না। আপত্তিকর বা আক্রমণাত্মকমূলক বক্তব্য থেকে বিরত থাকা, নিজের ছবি বা ভিডিও সাবধানতার সাথে শেয়ার করা, অনলাইনে প্রাইভেসি সেটিংস ব্যবহার করা। তাহলে এই যে সহায়তা গ্রহণ করা, যদি আপনি বুলিং এর শিকার হন তা অবহেলা না করে যথাযথ পদক্ষেপ নিন এবং সাহায্য নিন। আমাদের দেশে সাইবার বুলিং এর কঠোর আইন রয়েছে, যার মাধ্যমে আপনি সাহায্য পেতে পারেন। সাইবার বুলিং একটি মানসিক চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু এটা কখনোই আপনার আত্মবিশ্বাস কমিয়ে দেওয়ার কারণ হওয়া উচিত না। তাহলে সাইবার বুলিং এর শিকার হলে নিজের মানসিক স্বাস্থ্য রক্ষা করতে ইতিবাচক চিন্তা বা আত্মবিশ্বাস বজায় রাখুন এবং মনে রাখুন, সাইবার বুলিং এর শিকার হওয়ার জন্য আপনি দায়ী নন। সাইবার বুলিং একটি গুরুতর সমস্যা এবং এর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ নেওয়া উচিত। সবাইকে অনলাইনে সদাচরণ বা নিরাপদ থাকা উচিত। ঠিক আছে, তাহলে এইখানে দেখো, তাহলে সাইবার বুলিং বলতে কি বোঝায়? এই দুটো প্রশ্নের উত্তর দাও। এই দুটো প্রশ্নের উত্তর কি হবে? দুই নম্বরেরটা কি হবে? সামাজিক মাধ্যমে অপমানজনক মন্তব্য করা। এই দুটো উত্তর ঠিক আছে? এরপরে যদি এইটা থাকে, সাইবার বুলিং এর শিকার হলে প্রথমে বিশ্বাসযোগ্য ব্যক্তি বা কর্তৃপক্ষকে জানানো হতে পারে বিষয়টি মানসিক চাপ বা উদ্বেগ। হ্যাঁ, তাহলে এই দেখো, এটা তিনটার উত্তর হচ্ছে, এই তিনটা হচ্ছে কি এটার উত্তর, যে বিশ্বাসযোগ্য ব্যক্তি বা কর্তৃপক্ষকে জানানো, প্রাইভেসি সেটিংস ব্যবহার করা এবং মানসিক চাপ বা উদ্বেগ কমানো। ঠিক আছে, তাহলে এরপরে আছে হচ্ছে দেখো ডিজিটাল ফুটপ্রিন্ট কাকে বলে। এই যে মনে করো আমি এতক্ষণ ধরে তোমাদের ক্লাস দিলাম না, এই কাজটার একটা রেকর্ড আছে অনলাইনে, যে আমি কি কি করছি। আমি মনে করো আমার ইমেল ওপেন করলাম, আমি মনে করো যে গুগলে গেলাম, গুগলে যে মনে করো আমি সার্চ দিলাম ডিজিটাল ফুটপ্রিন্ট। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে কি প্রতিটা কাজের একটা রেকর্ড থাকে। ভবিষ্যতে আপনার সুনাম বা জীবনকে প্রভাবিত করতে পারে কে? এই ডিজিটাল ফুটপ্রিন্টের মাধ্যমে। তাহলে এখন বলছে যে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে বোঝায় আপনি যখন অনলাইনে কোনো কাজ করেন বা কোনো ডিভাইস ব্যবহার করেন, তখন আপনার করা কাজগুলো যে ডিজিটাল রেকর্ড তৈরি করে, সেটা আপনার ডিজিটাল ফুটপ্রিন্ট। সহজ কথায় এটি আপনার অনলাইন কার্যকলাপের ছাপ। আপনি অনলাইনে যা করেন সব রেকর্ড হয়। ভবিষ্যতে ব্যক্তি জীবন, চাকরি এবং সুযোগের ক্ষেত্রে এটি প্রভাব ফেলতে পারে। তাহলে মনে করো এই যে মনে করো আমি একটা মোবাইল ইউজ করি,
মোবাইল কোম্পানি কিন্তু বলতে পারবে আমি কোন জায়গায় থাকি, বলতে পারে না? তুমি আমি না জানলে পরেও কিন্তু মোবাইল কোম্পানি জানে যে হ্যাঁ আমি এখন ঢাকাতে আছি, কি আমি এখন রাজশাহীতে আছি, বা আমি এখন চিটাগাঙে আছি, বলে দিতে পারে না? তাহলে এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্ট, একে বলা হচ্ছে কি ডিজিটাল ফুটপ্রিন্ট। তাহলে এখন দেখো, তাহলে ডিজিটাল ফুটপ্রিন্ট বলতে কি বোঝায় বলো? কোনটা হবে ডিজিটাল ফুটপ্রিন্ট? ডিজিটাল স্বাক্ষর। রেখে যাওয়া তথ্য। তাহলে উত্তর কোনটা হবে? খ। তারপরটা কি হবে? দেখো প্রথমটাতে খ, তারপরটা কি হবে? সোশ্যাল স্যার আপনি হচ্ছে দেখিয়ে দিয়েছেন খ। স্পেশাল সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা। এই দুইটা হচ্ছে কি এর উত্তর, বুঝতে পেরেছো কথা? এই দুইটা হচ্ছে কি এটার উত্তর। তারপরে হচ্ছে এইখানে যদি এগুলা থাকে, এগুলোর উত্তর কি হবে বলো? প্যাসিভ ডিজিটাল ফুটপ্রিন্ট কিভাবে তৈরি হয়? একটা হচ্ছে কি অ্যাক্টিভ আছে, আর একটা হচ্ছে কি প্যাসিভ আছে। ঠিক আছে, ইচ্ছাকৃতভাবে তথ্য শেয়ার করলে ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে তথ্য শেয়ার করা। ডিজিটাল ফুটপ্রিন্ট বেশি হলে সম্ভাব্য ঝুঁকি কোনটি? ব্যক্তিগত ডিজিটাল ফুটপ্রিন্ট নিয়ন্ত্রণের সবচেয়ে বেশি কার্যকরী কোনটা? গোপনীয়তা লঙ্ঘন, প্রাইভেসি সেটিংস নিয়ম মতো প্রাইভেসি সেটিংস নিয়মিত বলো 5 নম্বরের উত্তর কোনটা হবে? প্রাইভেসি সেটিংস এইখানে নিয়মিত দেখো, পর্যালোচনা তথ্য সংগ্রহ হলে, অথবা কি হয় ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন হলে, অথবা প্রাইভেসি সেটিংস নিয়মিত কার্যকর করা। তারপরে ওই যে আমাদের মনে করো যে আছে এই তথ্য আমার পারমিশন ছাড়া যদি কেউ অনলাইনের মাধ্যমে নিয়ে নিতে পারে, তাকে কি বলে? বলতে পারো না? আমার পার্সোনাল সাইবার তথ্য, ক্রাইম। এটা না, এটা তো সাইবার ক্রাইম তো বটেই। এটাকে বলা হচ্ছে কি নেটওয়ার্ক বা ডাটার অননুমোদিত ভাবে প্রবেশ করে তথ্য চুরি, পরিবর্তন, ক্ষতি করার প্রক্রিয়া। এটাকে বলে বেআইনি। তবে কখনো অনুমতি নিয়ে নিরাপত্তা পরীক্ষা করার জন্য বৈধভাবেও এটা করা হয়। তাহলে হ্যাকিং বিভিন্ন ধরনের হতে পারে। একটা হচ্ছে কি ইথিক্যাল হ্যাকিং, আর একটা হচ্ছে কি আনইথিক্যাল হ্যাকিং। তোমাকে বলে যদি করে কেউ, তাহলে এটা হবে ইথিক্যাল হ্যাকিং, আর যদি না বলে করে এটা হবে কি আনইথিক্যাল হ্যাকিং। তাহলে এই যে দেখো, তাহলে হ্যাকিং হলো, এটা বললো যে হ্যাকিং বিতর্কিত কার্যকলাপ যা আইনসঙ্গত এবং বেআইনি ভাবে উভয়ভাবে হতে পারে। হ্যাকাররা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে তাদের কার্যক্রম সম্পাদন করে, যা বিভিন্ন উদ্দেশ্য বা উদ্দেশ্যমূলক হয়ে থাকে। তাহলে এইখানে দেখো, এখানে বলছে যে কম্পিউটার হ্যাকিং কি? বলো কম্পিউটার হ্যাকিং কি? বলো কোনটা কম্পিউটার হ্যাকিং? কম্পিউটার সিস্টেমে কম্পিউটার সিস্টেমে কোন ধরনের? এই বি হবে এটা, তাই না? এটা বি হবে। আর এটা কি হবে? এটা কোন ধরনের হ্যাকার সিস্টেমে নিরাপত্তা উন্নতি করার জন্য কাজ করে? হোয়াইট হ্যাট হ্যাকার। তাহলে এইটা হোয়াইট হ্যাট, এটা হচ্ছে কি সি, হচ্ছে কি এখানে হচ্ছে কি এটার অ্যান্সার হবে হচ্ছে কি, এটার অ্যান্সার হবে হচ্ছে কত? সি। আর এটার অ্যান্সার হবে কোনটা? এটার অ্যান্সার হবে বি। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে বি। বুঝতে পেরেছো কথা? তাহলে কম্পিউটার হ্যাকিং হচ্ছে কম্পিউটার সিস্টেমে অননুমোদিত প্রবেশ করা। আর হচ্ছে কোন ধরনের হ্যাকার সিস্টেম উন্নত করার জন্য কাজ করে, সেটা হচ্ছে কি হোয়াইট হ্যাট হ্যাকার। ঠিক আছে, আর একটা আছে ব্ল্যাক হ্যাট হ্যাকার, আর একটা কি আছে? তাহলে বলছে যে এই যে ব্ল্যাক হ্যাট হ্যাকারদের প্রথম উদ্দেশ্য কি? ব্ল্যাক হ্যাট হ্যাকারের প্রথম উদ্দেশ্য কি বলো? ব্ল্যাক হ্যাট হ্যাকারের প্রধান উদ্দেশ্য হচ্ছে
এখানে 4টা অপশন দেওয়া আছে, বলো কোনটা? আচ্ছা, তাহলে 4 নাম্বার কি হবে বলো? 4 নম্বরে কি হবে? নিচের কোনটি একটি সাধারণ হ্যাকিং কৌশল? ফিশিং মালওয়্যার সাধারণত কি কি কাজ করে? সিস্টেমে ক্ষতিকর কাজ করে। এইখানটাতে দেখো, এখানটাতে উত্তর হচ্ছে কি, দেখো এটা সি বলছে যে ব্যক্তিগত লাভ বা ক্ষতির উদ্দেশ্যে অননুমোদিত ভাবে প্রবেশ করা। এইখানটায় কি হবে? এটা হবে কি, এটা হবে হচ্ছে ফিশিং। কি হবে? এটা হবে ফিশিং। আর এটা হবে হচ্ছে কি সি, সিস্টেমের ক্ষতিকর, সরি, এটা হচ্ছে সিস্টেমের ক্ষতিকর কাজ করে। এটা হবে হচ্ছে কি, এটা সিস্টেমের ক্ষতিকর কাজ করে। এটা হবে হচ্ছে কত? ব্যক্তিগত লাভ বা ক্ষতির উদ্দেশ্যে অননুমোদিত প্রবেশ করা। এটাকে বলে হচ্ছে কি, এটাকে বলে হচ্ছে কি ব্ল্যাক হ্যাট হ্যাকারের কাজ। আর এইটা হচ্ছে কি, নিচের কোনটি সাধারণ হ্যাকিং কৌশল? এটা হচ্ছে কি ফিশিং হচ্ছে সাধারণ হ্যাকিং কৌশল। বুঝতে পেরেছো? ফিশিং কিভাবে করে বললাম বলো তো? তোমাকে একটা মেসেজ দিবে, প্রলোভন দেখাবে যে হ্যাঁ তুমি টাকা জিতেছো, বা তুমি গাড়ি জিতেছো, বা তুমি অমুক করেছো। তাহলে এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে ফিশিং। এরপরে দেখো কি আছে, ইথিক্যাল হ্যাকিং হচ্ছে নিরাপত্তা পরীক্ষা করার জন্য অনুমতি নিয়ে কাজ করা। আর আনএথিক্যাল হ্যাকিং হচ্ছে অনুমতি ছাড়া তথ্য চুরি করা। ঠিক আছে? তাহলে এই যে ইথিক্যাল হ্যাকিং, আনইথিক্যাল হ্যাকিং, এরপরে দেখো আছে হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। কি আছে? ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড কম্পিউটিং কি জানো? কম্পিউটার নেটওয়ার্ক চেনো তোমরা? কি কম্পিউটার নেটওয়ার্ক মনে করো? Yes, sir. এটা হচ্ছে একটা কম্পিউটার, তাই না? এটাও একটা কম্পিউটার। তাহলে দুইটা কম্পিউটারে আমরা যদি কোনো কেবল বা তার অথবা তারবিহীন ভাবে যুক্ত করে একটার থেকে আরেকটা ইনফরমেশন আদান প্রদান করতে পারি, তাহলে এটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। তাহলে নেটওয়ার্কিং এর অনেকগুলো ইয়ে আছে, যেমন ধরো তোমরা এটা জানো কিনা, ল্যান্ড ম্যান আর হচ্ছে কি, ল্যান্ড ম্যান আর ওয়ান, জানো? ল্যানের এই তিনটার ফর্ম Yes, sir. Yes, ল্যান্ড sir. মানে কি? ম্যান মানে কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। আর ওয়ান মানে কি? ওয়াইড। এটা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে নেটওয়ার্কিং। কি বলে এটাকে? নেটওয়ার্কিং। ঠিক আছে? নেটওয়ার্কিং। তাহলে কম্পিউটার নেটওয়ার্কে আমরা যে নেটওয়ার্ক গুলো ইউজ করব, এই নেটওয়ার্ক গুলো ইউজ করার সময় যদি আমরা ইন্টারনেট ইউজ করে নেটওয়ার্কিং করি, তাহলে বলছে যে এটা বলছে ক্লাউড কম্পিউটিং হল ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার স্টোরেজ এবং ব্যাকআপ ব্যবহার করা। আগে সবকিছু কম্পিউটারে রাখতে হতো, তখন ইন্টারনেটে ক্লাউডে রাখা যায় এবং যে কোনো জায়গা থেকে এটা ব্যবহার করা যায়। মনে করো আমার কম্পিউটারে আমার 50টা ছবি আছে, আমি আমার কম্পিউটারে মনে করো আমি আমার কলেজে চলে গেলাম। কলেজে চলে যাওয়ার পর ওই ছবিগুলো আমার দরকার হলো, তখন কি ওই ছবিগুলো আমি পাবো? এই ছবিগুলো তো আমি পাবো না, তাই না? তাহলে আমি যদি মনে করি যে আমার ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে যদি ছবিগুলো দিয়ে রাখি, তাহলে আমি তো কোনো জায়গায় যে এই ছবিগুলো দেখতে পারবো যদি আমার ইন্টারনেট কানেকশন থাকে। অথবা আমি গুগল ড্রাইভে আমার ছবিগুলো যদি আপ করে রাখি, তাহলে আমি গুগল ড্রাইভ যে কোনো জায়গায় ওপেন করে আমি এই ছবিগুলো ডাউনলোড করে নিতে পারবো। তাহলে এই যে এগুলোই হচ্ছে কি, তাহলে ক্লাউড কম্পিউটারের কম্পিউটিং এর উদাহরণ হচ্ছে, দেখো কি ছিল, গুগল ড্রাইভ ছিল, ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম, জিমেল। জিমেলে আমরা কি করে রাখি? জিমেলে আমরা মেল করে রাখলে পরে এই ছবিগুলো কিন্তু থাকে না? জিমেলে মেল করে রাখলে ওই ছবিগুলো থাকে। জিমেলেও স্টোরেজ থাকে কতখানি জানো? 15 জিবি জায়গা থাকে। এক একটা ইমেলের জায়গা থাকে কত? 15 জিবি। এই 15 জিবির মধ্যে তুমি ছবি, অডিও, ভিডিও, তোমার মনে করো যে তোমার সার্টিফিকেট অথবা তোমার কিছু গোপন ইনফরমেশন এগুলা রেখে দিতে পারো। কিন্তু ক্লাউডে একটা জিনিস রাখলে প্রবলেমটা হচ্ছে কি, এই যে এই তথ্যগুলো কোন জায়গায় আছে, এগুলো নর্মালি থাকে কোথায়? সার্ভারে, তাই না?
তাহলে এই সার্ভারে তুমি মনে করো ফেসবুকে 5টা ছবি আপ করেছো, তুমি কিন্তু বলতে পারবা না যে এইটা আমেরিকার সার্ভারে আছে বা এটা অস্ট্রেলিয়ার সার্ভারে আছে বা এটা হংকং এর সার্ভারে আছে, ঠিক আছে? ইভেন এরকমও হইতে পারে তোমার 5টা ছবি 5টা দেশের সার্ভারে যে জমা হয়ে আছে। তাহলে তোমার তথ্যের কি থাকবে না, নিরাপত্তা থাকবে না, এবং এটা কোন জায়গায় আছে তুমি এটা বলতে পারবা না, ঠিক আছে? এটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা। তাহলে আসলে ক্লাউড কম্পিউটিংটা কি? ক্লাউড কম্পিউটিংটা হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে, এটা এক ধরনের ইন্টারনেট সেবা। তুমি যখন চাবা, যতটুকু চাবা, যেভাবে চাবা, এই সেবাটা দিতে তোমাকে বাধ্য থাকবে। এটাকে বলা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। যেমন ধরো আমি একটা সিম্পল উদাহরণ দেই। ধরো তোমার বাসায় আজকে 50 জন গেস্ট আসার কথা আছে, ওকে? আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? Yes, sir. কিন্তু কিন্তু দেখা গেল তোমার বাসায় বসার জন্য 10টা চেয়ার আছে আর হচ্ছে খাওয়ার জন্য 20টা প্লেট আছে। তাহলে এখন তুমি 50 জন লোককে যদি তুমি তোমার বাসায় দাওয়াত করো, তাহলে তো তোমার 30টা এক্সট্রা প্লেট কিনতে হবে, অথবা 30টা, মনে করো তোমার 20টা যদি বসার জায়গা থাকে 20 জনের, তাহলে আরো 30টা চেয়ার তোমাকে কিনতে হবে, তো। তাহলে এটা কিনতে গেলে তা অনেক একটা টাকার ব্যাপার। কিন্তু প্রবলেম হচ্ছে তুমি যদি তোমার পাশে যে ডেকোরেটরের দোকান আছে ওখান থেকে যদি তুমি 20টা চেয়ার ভাড়া নিয়ে আসো বা 30টা চেয়ার ভাড়া নিয়ে আসো, এবং তুমি ওখান থেকে 30টা টেবিলও মানে প্লেটও ভাড়া করে নিয়ে আসলা, এটা ভাড়া করে না নিয়ে আসে তুমি কিনে নিয়ে আসতে পারতা, তাতে কি হতো, তোমার টাকা বেশি খরচ হইতো। আর কি হইতো, এগুলো তোমার কাজ হয়ে গেলে পরে এই জিনিসগুলো রাখার জন্য একটা স্পেসও দরকার হইতো, তাই না? কিন্তু ভাড়া করে নিয়ে আসলে কি হইলো, তুমি ভাড়া করে নিয়ে আসলা, পরবর্তীতে এটা আবার তোমার কাজ শেষ হয়ে গেলো, তুমি ফেরত দিয়ে আসলা। কিন্তু দেখা গেল যে তুমি 30টা প্লেট নিয়ে আসছো, কিন্তু তোমার বাসায় আরো দেখা গেল 10 জন লোক বেশি চলে আসছে, তুমি আবার যে ডেকোরেটর থেকে আরো 10টা প্লেট নিয়ে আসতে পারবে না। তাহলে এই ক্লাউড, এটাই হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। এটা একটা ইন্টারনেট সেবা, তুমি যখন চাবা, যেভাবে চাবা, যতটুকু চাবা, এই সেবা দিতে বাধ্য থাকবে। এটাকে বলা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। তাহলে ইন্টারনেটের মাধ্যমে স্টোরেজ বা অ্যাপ ব্যবহার করা, গুগল ড্রাইভ, নেটফ্লিক্স, জুম, তাহলে সুবিধা কি, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবা, ব্যাকআপ নিরাপদ থাকে। আর বাস্তব ব্যবহার হচ্ছে কি, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গুগল ডক্সে একসাথে প্রজেক্ট লিখতে পারে। তোমরা গুগল ডক্স এর কথা শুনেছো? গুগল ডক্স Yes, sir. এটা হচ্ছে একটা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার। আমি যদি মনে করো একটা এই তোমাদের এই গ্রুপের মধ্যে একটা গুগল ডক্স দিয়ে বলি যে তোমরা তোমাদের নিজেদের নাম লিখে দাও, তোমরা একসাথে মনে করো এই ক্লাসে কতজন আছো এখন? 63 ধরো 63 জন একসাথে তোমরা নামগুলো লিখে দিতে পারবা, কারোটার জন্য কারো কোনো সমস্যা হবে না। বুঝতে পারছো? তাহলে এগুলো হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। তাহলে এই যে ক্লাউড কম্পিউটিং এর আছে, দেখো এখানে বলছে যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটার, স্টোরেজ আর অ্যাপ ব্যবহার করা। আগে কোনো কাজ করার জন্য আমার নিজের পার্সোনাল কম্পিউটারে সফটওয়্যার বা ফাইল রাখতে হতো, কিন্তু এখন ইন্টারনেট অনেক কিছুই রাখা যায়, দরকার হলে যে কোনো জায়গা থেকে ইন্টারনেটের মাধ্যমে তা ব্যবহার করা যায়। এটাকেই বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। তাহলে ক্লাউড মানে হচ্ছে আকাশের মেঘ না, ইন্টারনেটে মেঘের মতো জায়গা, যেখানে যে কোনো বলছে যে ডিজিটাল ফাইল, কন্টেন্ট, প্রোগ্রাম, অ্যাপ রাখা যায়। ক্লাউড কম্পিউটিং হলো এমন এক ধরনের ব্যবস্থা যেখানে আমরা ফাইল ও প্রোগ্রাম নিজের কম্পিউটারে না রেখে ইন্টারনেটের মাধ্যমে রাখা হয়। এতে আপনার কম্পিউটার নষ্ট হলেও কিছু নষ্ট হয় না, কারণ সবকিছু ক্লাউডে থাকে। আমরা মোবাইল ইউজ করি না, মোবাইলে যে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার গুলো থাকে, তাহলে আমার মোবাইল হারাই গেলে কি হয়, সব কন্ট্যাক্ট নাম্বার হারাই যায় না? হারাই যায় তো। কিন্তু আমরা যদি ওইটা মনে করো যে জিমেলে স্টোর করে রাখি, নতুন ডিভাইস কেনার পর ওই জিমেল
তাহলে সবার নাম্বারগুলো কিন্তু আবার আমার নতুন মোবাইলে চলে আসবে। এটাও কিন্তু একটা ক্লাউড, এটা একটা ক্লাউডের এক্সাম্পল, বুঝতে পেরেছো? তাহলে এই যে ক্লাউডের দেখো এই ধরনের 4টা সার্ভিস আছে, একটা বলে IaaS মানে হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস, PaaS এটা হচ্ছে কি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস, SaaS এটা মানে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস, আর হচ্ছে কি STaaS মানে স্টোরেজ অ্যাজ এ সার্ভিস, আর NaaS এটা মানে হচ্ছে কি নেটওয়ার্ক অ্যাজ এ সার্ভিস। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে এর মডেল আছে। দেখো ক্লাউড কম্পিউটিং এর মডেল হচ্ছে কয়টা? মডেল আছে 4টা। একটা হচ্ছে পাবলিক ক্লাউড, এটা যে কেউ ইউজ করতে পারবে। আর একটা হচ্ছে প্রাইভেট ক্লাউড, যাদের আমি পারমিশন দিব এটা তারাই ইউজ করতে পারবে। এর পারমিশনে মনে করে যে আমরা এখন ক্লাস করছি, এই ক্লাস থেকে বাইরের কেউ অ্যাটেন্ড করতে পারবে? এটা প্রাইভেট ক্লাউড। আর একটা আছে কমিউনিটি ক্লাউড। মনে করো যে তোমরা এখানে যারা ক্লাস করছো তাদের হয়তো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে না? হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে একটা, তাহলে এগুলো হবে হচ্ছে কি কমিউনিটি ক্লাউড। আর হাইব্রিড ক্লাউড হচ্ছে যেটা পাবলিক এবং প্রাইভেট দুইটাই মিক্সড হয়ে যায়, তাহলে এগুলোকে বলা হচ্ছে কি হাইব্রিড ক্লাউড। তাহলে এখানে দেখো, এখানে বলছে গুগল ড্রাইভ। তাহলে গুগল ড্রাইভে কি বলেছে? গুগল ড্রাইভে হচ্ছে কি এখানে গুগল ড্রাইভে বলেছে হচ্ছে যেখানে ছবি, ভিডিও, ফাইল ইন্টারনেট দিয়ে যে কোনো কম্পিউটার বা মোবাইল থেকে পাওয়া যায়, যেমন হচ্ছে কি ড্রপবক্স, ওয়ান ড্রাইভ ও গুগল ড্রাইভের মতো অনলাইন স্টোরেজ সেবা। ইউটিউব, তাহলে ইউটিউবে কি, যখন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করি তখন দেখি যে ইন্টারনেটে থাকে নেটফ্লিক্স, ইউটিউব, হ্যাঁ, স্পটিফাই, তাহলে এর মতো প্ল্যাটফর্মগুলো ক্লাউড কম্পিউটিং ব্যবহার করে ভিডিও এবং অডিও কন্টেন্ট স্ট্রিম করে থাকে। আপনি কিছু ডাউনলোড না করেও ইন্টারনেটের মাধ্যমে কন্টেন্ট দেখতে পারেন। ফেসবুক, ছবি বা স্ট্যাটাস ইন্টারনেটে রাখা যায়, হ্যাঁ, সেগুলো সব জায়গা থেকে দেখা যায়। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ক্লাউডের ডাটা সংরক্ষণ করে। আপনি যে কোনো সময় আপনার ফটো, ভিডিও বা পোস্ট দেখতে পারেন। তাহলে ইমেলটা কি? ইমেলের ফুল ফর্ম কি? ইলেকট্রনিক মেল স্যার, ইলেকট্রনিক মেল। আপনি যখন জিমেল, ইয়াহু মেল, আউটলুক, রকেট মেল ব্যবহার করেন ইলেকট্রিক মেল। তখন আপনার ইমেল গুলো ইন্টারনেট বা ক্লাউডের সার্ভারে সংরক্ষিত থাকে। তাহলে আপনি কম্পিউটারে কিছু ডাউনলোড না করেও ইন্টারনেটে সংযোগ দিয়ে যে কোনো জায়গা থেকে ইমেল দেখতে বা পাঠাতে পারেন। তারপরে গেমিং কি আছে? গুগল স্টেডিও, এক্সবক্স, ক্লাউড গেমিং এর মতো পরিষেবা ক্লাউড কম্পিউটিং সেবা ব্যবহার করে গেম সরবরাহ করে। আপনার ডিভাইসে গেম ইনস্টল করার প্রয়োজন হয় না। তাহলে ভিডিও কনফারেন্সিং, জুম, মাইক্রোসফট টিম, গুগল মিট এর মতো প্ল্যাটফর্ম ভিত্তিক কম্পিউটারগুলো ব্যবহার করে ভিডিও কল এবং মিটিং পরিচালনা করে। তাহলে ক্লাউড কম্পিউটিং আমাদের জীবনকে সহজ করে তুলেছে, কারণ এতে আপনি আপনার ডাটা বা সফটওয়্যার যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারেন এবং আপনাকে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার বা স্টোরেজ কিনতে হয় না। ধরো আমাদের কলেজে আমাদের যে কম্পিউটার ল্যাব আছে, এখানে 60টা কম্পিউটার আছে। বুঝতে পারছো কয়টা কম্পিউটার আছে? 60টা কম্পিউটার আছে। তাহলে এই 60টা কম্পিউটারে যদি আমি আলাদা আলাদা করে কম্পিউটার ইউজ করি, তাহলে আমার 60টা হার্ড ডিস্ক লাগবে। আমার 60টা কম্পিউটারে আমার কি করতে হবে? উইন্ডোজ ইনস্টল করতে হবে। 60টা কম্পিউটারে মাইক্রোসফট ওয়ার্ড ইনস্টল করতে হবে। 60টা কম্পিউটারে আমি অন্যান্য যে সফটওয়্যার গুলো ইউজ করি সেগুলো ইনস্টল করতে হবে না? কিন্তু আমরা কি করি জানো? আমাদের আমাদের 2টা মাত্র কম্পিউটার আছে। এই 2টা কম্পিউটারে আমরা উইন্ডোজ, অফিস, অন্যান্য যে সফটওয়্যার গুলো আছে সেগুলো সব ইনস্টল করে দিয়েছি। আর আমরা 60টা কি করেছি, এটাকে বলে হচ্ছে ক্লায়েন্ট, মানে ওয়ার্ক স্টেশন। মানে এর মধ্যে কি থাকে? একটা মনিটর থাকে, একটা কিবোর্ড থাকে, একটা মাউস থাকে। এই 60টা কম্পিউটার আমার চলে হচ্ছে কয়টা কম্পিউটার দিয়ে? 2টা কম্পিউটার দিয়ে।
তাহলে যেখানে আমার 60টা হার্ড ডিস্ক লাগতো, 60টা কম্পিউটারে 60টা র্যাম লাগতো, সেগুলো কিন্তু আমার আর লাগছে না। আমি 2টা কম্পিউটার দিয়েই 60টা কম্পিউটার চালাচ্ছি। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে এই যে আমি এটা ইউজ করছি না, এটাও এক ধরনের ক্লাউড কম্পিউটিং। বুঝতে পেরেছো কথা? Yes, sir. এখন বুঝিনি Yeah. স্যার, বলো, স্যার বলো। বুঝিনি। মনে করো যে, স্যার আমারও একটা প্রশ্ন ছিল। বলো বলো, প্রশ্ন করো। স্যার মালওয়ারাটা মানে কি? কিসের? ওই যে মালওয়ারাটা মানে কি? কোন জায়গায় রে বাবা? কোথায় দেখলা তুমি এটা? So, স্যার ম্যালওয়্যারের কথা বলছি মেবি। ও, ম্যালওয়্যার। এটা একটা সফটওয়্যার বাবা, এটা এক ধরনের সফটওয়্যার যেটা তোমার কম্পিউটারের হার্ডওয়্যার ক্ষতি সাধন করে। এগুলোকে বলে হচ্ছে ম্যালওয়্যার। স্যার আমার একটা কোশ্চেন স্যার একটা প্রশ্ন ছিল, বলো। এই ভাইরাসের অ্যাব্রিভিয়েশন কি? বললাম যে ভাইরাসের অ্যাব্রিভিয়েশন বলেছি, তুমি শুনো নাই। এই দেখো, ভাইরাসের ফুল ফর্ম হচ্ছে এই যে ভাইটাল Vital Information Resource Under Sea. কি বলে এটাকে? বলে হচ্ছে What is hacker? ভাইটাল hacker ইনফরমেশন রিসোর্স আন্ডার সি। হ্যাঁ বলো। স্যার হ্যাকার কত প্রকার? হ্যাকার হচ্ছে 3 রকম। একটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকার, ব্ল্যাক হ্যাট হ্যাকার, একটা হচ্ছে গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হচ্ছে তোমাকে পারমিশন ছাড়াই তোমার কম্পিউটার হ্যাক করবে, হ্যাক করে তোমাকে বলবে যে তোমার কম্পিউটার আমি হ্যাক করে ফেলেছি, তুমি এটাকে ইয়ে করো, সিকিউর করো। এরা তোমার কম্পিউটার হ্যাক করবে কিন্তু তোমার কোনো ক্ষতি করবে না। আর হোয়াইট হ্যাট হ্যাকার তোমার পারমিশন ছাড়া কোনো কিছু হ্যাক করবেই না। আর ব্ল্যাক হ্যাট হ্যাকার যারা আছে তারা হচ্ছে তোমার কম্পিউটার থেকে তথ্য চুরি করে নিয়ে চলে যাবে, অথবা তোমার কাছে টাকা চাবে যে হ্যাঁ তোমার কম্পিউটার আমি হ্যাক করে ফেলেছি, এটা ঠিক করে দেবো, তোমরা তোমাকে আমাকে টাকা দাও। বুঝতে পেরেছো কথা? যারা গ্রে Red hat hacker আর green hat hacker কি? কিসের? আমি বুঝি নাই। Red hat hacker, blue hat hacker আর green hat hacker. আচ্ছা, একটা মিনিট ওয়েট করো। স্যার একটা কোয়েশ্চেন ছিল, এটা কি? বলো। এক্সবক্স এর মিনিংটা কি, মানে এটা কি কাজ করে এই সফটওয়্যারটা? এটা একটা গেমিং কনসোল আর কি, একটা ডিভাইস আর কি। ডিফারেন্ট টাইপ অফ হ্যাকার। স্যার শুধু হোয়াইট আর ব্ল্যাক হ্যাকারস থাকবে? হ্যাঁ, ওগুলার ইয়েগুলা থাকবে না। ওগুলাতে এই যে দেখো, হোয়াইট হ্যাট হ্যাকার আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, আর গ্রে হ্যাট হ্যাকার আছে। হ্যাঁ, এরপরেও আরো কিছু আছে, গ্রিন হ্যাট হ্যাকার আছে, ব্লু হ্যাট হ্যাকার আছে, রেড হ্যাট হ্যাকার আছে। এগুলো আরো, এই 3টা জানলেই হবে তোমার। একটা হচ্ছে কি ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। স্ক্রিপ্ট হিডিস। স্যার এই গ্রে হ্যাট হ্যাকার মানে? এটা হচ্ছে তোমার কম্পিউটার হ্যাক করবে কিন্তু তোমার কম্পিউটার থেকে কোনো তথ্য বা ইনফরমেশন চুরি করবে না, এবং তোমাকে সাবধান করে দিবে যে হ্যাঁ তোমার কম্পিউটার আমি হ্যাক করেছি, তুমি এটা সিকিউর করো। আর হোয়াইট হ্যাট হ্যাকার হচ্ছে তোমার পারমিশন ছাড়া তোমার এর থেকে কোনো কিছু নিবেই না সে, ঠিক আছে? তোমার পারমিশন নিয়ে করবে এটা। আর যারা হচ্ছে তোমার কম্পিউটার থেকে তথ্য তোমাকে না বলে নিয়ে যাবে, এগুলো হচ্ছে ব্ল্যাক হ্যাট হ্যাকার। বুঝতে পেরেছো? তাহলে এখন ইথিক্যাল হ্যাকিং কাকে বলে দেখো। ইথিক্যাল হ্যাকিং হচ্ছে সেই প্রক্রিয়া যেখানে হ্যাকাররা অনুমোদিতভাবে কম্পিউটার সিস্টেম এবং কম্পিউটারের দুর্বলতা পরীক্ষা করেন এবং সমস্যাগুলোকে শনাক্ত করে তা সমাধান করেন। এটাকে বলা হচ্ছে কি ইথিক্যাল হ্যাকারদের সাধারণত হোয়াইট হ্যাট হ্যাকার বলা হয়। বুঝতে পেরেছো? তাহলে উদ্দেশ্য সিস্টেমের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্বলতা শনাক্ত করে সিস্টেমকে সুরক্ষিত করা। আর আনইথিক্যাল হ্যাকার হচ্ছে কি, এটা হলো এমন প্রক্রিয়া যেখানে হ্যাকাররা অননুমোদিতভাবে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করে ক্ষতি করে। আনইথিক্যাল হ্যাকাররা সাধারণত ব্ল্যাক হ্যাট হ্যাকার বলা হয়। উদ্দেশ্য হচ্ছে ডাটা চুরি, ক্ষতি করা বা অর্থনৈতিক সুবিধা অর্জন করা। তাহলে পরিশেষে সাইবার সিকিউরিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে ডিজিটাল যুগে আমরা যেখানে ব্যক্তিগত বা ব্যবসায়িক ডাটা প্রতিনিয়ত ঝুঁকিতে থাকে, সঠিকভাবে সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করে আমরা এই ঝুঁকিগুলোকে কমাতে পারি। হ্যাকিং বিভিন্ন রূপে দেখা দিতে পারে, এর মধ্যে ইথিক্যাল হ্যাকিং সিস্টেমের নিরাপত্তা বাড়ানো একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি।
অন্যদিকে আনএথিক্যাল হ্যাকিং একটি গুরুতর সাইবার অপরাধ এবং এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত। তাহলে বলছে সাইবার সিকিউরিটির মাধ্যমে আমরা ডিজিটাল জীবনকে আরো সুরক্ষিত এবং নিরাপদ করতে পারি। তাহলে এইখানে একটা ইয়ে আছে, দেখো ক্লাউড কম্পিউটিং এ কিভাবে আমরা ডাটা সংরক্ষণ, ক্লাউড কম্পিউটিং কি বলো এটা? ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটিং রিসোর্স ইন্টারনেটের মাধ্যমে নিচের কোনটি ক্লাউড সার্ভিসের উদাহরণ বলো? গুগল ড্রাইভ। Google Drive. এরপরে যেটা আছে দেখো, এইখানে আছে দেখো ক্লাউড কম্পিউটিং এর সুবিধা কোনটি বলো? ক্লাউড কম্পিউটিং এর প্রধান সুবিধা কোনটি? স্কেলেবিলিটি মানে হচ্ছে তুমি যখন চাবা, যতটুকু চাবা, যেভাবে চাবা, এই সুবিধা দিবে হচ্ছে, এটা হচ্ছে কি ক্লাউড কম্পিউটিং। IaaS এর পূর্ণরূপ কি? এটা যদি এরকম থাকতো SaaS, এটার ফুল ফর্ম কি হইতো? সফটওয়্যার এজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, বুঝতে পেরেছো কথা? এটা হচ্ছে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস হইতো। আর নিচের কোনটি ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল? ক্লাউড, তাই না? তাহলে এটা কি ছিল? এটা ছিল হচ্ছে কি পাবলিক ক্লাউড, তাই না? তাহলে এইটার দেখো, এটার অ্যান্সার হচ্ছে এটা। তাহলে এইটার অ্যান্সার হচ্ছে সি, তাই না? এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হচ্ছে কত? এটার অ্যান্সার হয়তো সি। এটার অ্যান্সার হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। আর এইটা হচ্ছে কি? এটা হচ্ছে কি পাবলিক ক্লাউড। কি ছিল? পাবলিক ক্লাউড, সরি পাবলিক ক্লাউড। এই গেল হচ্ছে কি এটা, এইটা আবার লাল হয়ে গেল কেন? এই হইল, এই হচ্ছে, তাহলে এই হচ্ছে তোমাদের এইটুক ছিল। এখন যদি কারো কোনো কোশ্চিন থাকে, কেউ কোনো কোশ্চিন করতে পারো। একটু উত্তর বুঝাই দিবেন স্যার, 5 নম্বর প্রশ্নের উত্তর। স্যার ক্লাস লিভ নিতে পারি? হ্যাঁ অবশ্যই। 5 নম্বর প্রশ্নের উত্তর, নিচের কোনটি ক্লাউড মডেল? এটা হচ্ছে মানে আমরা যে গুগল ড্রাইভ ইউজ করি, এটা কি সবাই ইউজ করতে পারে না, নাকি পার্টিকুলার কেউ ইউজ করতে পারে, নির্দিষ্ট কেউ ইউজ করতে পারে? স্যার পার্টিকুলার কেউ? সবাই। মানে পার্টিকুলার কেউ, আমার গুগল ড্রাইভ থাকলে পরে আমি গুগল ড্রাইভ ইউজ করতে পারবো না? স্যার ইংলিশ ভার্সনে কি মিটিং থাকে? এরপরে মনে হয় তোমাদের এই তোমাদের সাথে কেউ একটু কথা বলবে। স্যার ফিশিং ইমেল মানেটা কি? প্রবলেম। ফিশিং ইমেল মানে হচ্ছে, মনে করো তোমাকে একটা মেল দিল যে তুমি আমাদের এখানে একটা লটারি হয়েছে, এই লটারিতে তুমি 5 লক্ষ টাকা জিতেছো বা $5,000 জিতেছো। এইটা দিলে পরে তুমি ওই ইমেলে হয়তো ইয়ে করলা, ওপেন করলে তোমার কম্পিউটার থেকে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তারা কি করতে পারে, তারা নিয়ে নিতে পারে। এইটাকে বলা হচ্ছে কি ফিশিং। তোমাকে লোভ দেখাবে, এই লোভ দেখিয়ে তারপর তোমার কাছ থেকে কি করবে, সেটা তারা নিয়ে নিবে। ঠিক আছে, তোমার গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে নিবে, এটাকে বলা হচ্ছে ফিশিং। বুঝতে পেরেছো? ইয়েস স্যার। এই হইলো। আর কিছু? স্যার বলো। স্যার আগের ক্লাসের রেকর্ডিংস কোথায় পাবো? এই ক্লাসের রেকর্ডিং বোধহয় তোমরা 1-2 দিন পরে তোমাদের ইয়েতে স্যার পাবে। একটু ইন্টারাপ্ট করছি, ক্লাস রিলেটেড যার প্রশ্ন আছে স্যারকে করি, এরপর হচ্ছে আমি সব প্রশ্নের অ্যান্সার দেব। ক্লাসের পড়া স্যারকে জিজ্ঞেস করতে পারি আমরা। আর কোনো সমস্যা আছে তোমাদের বলো। স্যার 5 নম্বর প্রশ্ন বুঝতে একটু সমস্যা হচ্ছে এখন স্যার। 5 নম্বর প্রশ্নটা হচ্ছে এখানে মানে ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল। এটা খালি এটাই জেনে রাখো যে এই যে আমরা এখানটায় বলেছিলাম, দেখো এইখানটাতে কোথায় জানি আমি বললাম যে এই দেখো এখানে এই যে মডেল কয়টা আছে। মডেল হচ্ছে একটা পাবলিক মডেল, একটা প্রাইভেট মডেল, একটা কমিউনিটি মডেল, একটা হাইব্রিড মডেল। তাহলে এখানেই এই কথাটা বলেছে যে কোনটা ক্লাউড ডিপ্লয়মেন্ট মডেল, মানে নর্মালি
কোনটাকে ক্লাউড বলা হয়, যেটা পাবলিক ক্লাউড এটাকেই ক্লাউড বলা হয়, আর কিছু না। এখানে এই ডিপ্লয়মেন্ট কথাটা যদি বাদও যায় তাও তুমি বলবা যে এটা হচ্ছে কি পাবলিক মডেল, পাবলিক ক্লাউড আর কি। বুঝতে পারছো? মানে নর্মালি কোনটাকে আমরা ক্লাউড বলি, পাবলিকটাকে নর্মালি ক্লাউড বলি, অন্যগুলো হচ্ছে পরে স্পেশাল কেস, ওগুলার ইয়ের মধ্যে আসবে না। ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল, জি বলেন। স্যার র্যানসমওয়্যার মানে কি? র্যানসামওয়্যার যে বললাম, র্যানসামওয়্যার কি একদম প্রথমেই ছিল, দাঁড়াও, এটা হচ্ছে র্যানসামওয়্যার ছিল, এটাও হচ্ছে এক ধরনের সফটওয়্যার। সাইবার সিকিউরিটি কোথায় ছিল র্যানসামওয়্যার? সাইবার সিকিউরিটি মালওয়্যার এইখানে ছিল, দেখো এই যে র্যানসামওয়্যার হচ্ছে এমন এক ধরনের মালওয়্যার যা আপনার ফাইল বা ডাটা লক করে রাখে এবং পুনরুদ্ধারের জন্য টাকা দাবি করে, যে হ্যাঁ তোমার কম্পিউটার আমি লক করে ফেলেছি, তুমি আমাকে যদি এত টাকা দাও তাহলে আমি তোমার লকটা খুলে দিব। ঠিক আছে? অথবা তোমার ছবিগুলো ব্লক করে ফেললো, যে হ্যাঁ পাসওয়ার্ড দিয়ে ওটা ওপেন করতে হবে, তাহলে তোমার কাছে টাকা দাবি করবে যে হ্যাঁ আমাকে এই এত টাকা দাও, তাহলে তোমাকে আমি এটা করে দিব। এটা এক ধরনের মালওয়্যার। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে র্যানসামওয়্যার। যখন তোমাকে টাকা চাবে এটাই হবে র্যানসামওয়্যার আর কি। আর কোনো কোশ্চেন? স্যার লিভ দিতে পারবো? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার টু ফ্যাক্টর অথেন্টিকেশন মানে কি? তোমার ইমেল আছে? ইমেল অ্যাকাউন্ট আছে তোমার? ইয়েস স্যার। তোমার ইমেল অ্যাকাউন্টটা যদি মনে করো তুমি এসে আমার কম্পিউটারটাতে ওপেন করতে চাও, তাহলে কি ওপেন করতে পারবা? তখন তোমার পাসওয়ার্ড চাবে না, কিন্তু খালি পাসওয়ার্ড দিয়েই কিন্তু তোমার কম্পিউটারটাকে তুমি ওপেন করতে পারবা না। তাহলে ওই কম্পিউটারে যখন তুমি ওপেন করতে যাবা, তোমার বলবে যে তোমার মোবাইল নাম্বার দাও, তোমার মোবাইল নাম্বারে একটা ওটিপি যায়। ওটিপি মানে কি জানো? ওটিপির ফুল ফর্ম কি? ওয়ান টাইম পাসওয়ার্ড। ওয়ান টাইম পাসওয়ার্ড। One time- ওই one time ওটিপিটা যখন password. তোমার কম্পিউটারে যাবে, ওই ওটিপিটা আমার যখন ইয়েতে দিবা, কম্পিউটারে দিবা, তখন তোমার ইমেল অ্যাড্রেসটা ওপেন হবে। তাহলে আমি কয়টা ডিভাইস ইউজ করলাম এই ইমেলটা খোলার জন্য? আমার কম্পিউটারেও ইউজ করছি, তোমার মোবাইলেও দুইটা। ইউজ করছি। এটাকে বলে টু স্টেপ ভেরিফিকেশন। বুঝতে পেরেছো কথা? মানে স্যার, দুইটা প্রশ্ন ডিভাইস। চলে- Yes sir. বলো। স্যার ফিশিং ইমেল বানানে পিএইচ কেন স্যার? নরমালি তো ফিশিং বানানে এফ হয় স্যার। এইটা তো আমি বলতে পারবো না বাবা, এটা ওইভাবেই রাখছে, সাইকোলজি বানানো। এফ দিয়ে ফিশিং হচ্ছে মাছ ধরা, আর পিএইচ দিয়ে ফিশিং হচ্ছে ইমেইলে এগুলা। ঠিক আছে? Okay. তাহলে এই হচ্ছে তোমাদের। স্যার আই হ্যাভ এ কোশ্চেন। বলো বলো। Is two-step factor authentication similar to two-step verification? একই জিনিস। স্যার হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আজকের ক্লাসটা অনেক আচ্ছা, ইন্টারেক্টিভ ছিল। ওকে।